সকালবেলা আপনাদের দেখিয়েছি, সকাল থেকে ওয়েদার খুব খারাপ, কাঞ্চনজঙ্ঘার কোনো চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। আর এখান থেকে দার্জিলিং পাহাড় সকালবেলা তো দেখা যাচ্ছিল না, মাঝখানে একটু দেখা গেল, আবার কিন্তু মেঘে সব ঢেকে গেল। আপনাদের যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে আমরা রাত্রিবেলা এই হোমস্টেটাই ছিলাম। এটার নাম হচ্ছে দীপক হোমস্টে, এবং এখানে যিনি ওনার আছেন তিনি হচ্ছেন বিনয় তামাংজি, এই হোমস্টের মালিক। उन्हीं कुछ बोलिए बिनय जी। क्या बोलूं आपका दवाई पानी के बारे में कुछ बोलिए, हम लोगों का जो व्यूअर है उन लोगों के लिए कुछ बोलिए। कैसे आना है, क्या क्या सर्विस देंगे आने से तो इधर से कांचनजंगा व्यू दिखाई देगा और नाइट व्यू दार्जिलिंग। और आप लोग कितना लोगों का एकोमोडेशन दे सकते हैं, कितना लोग इधर रह सकते हैं? 14 आदमी आराम से रह सकते हैं इधर। कोई भी सीजन में आइए, ऑफ सीजन या पीक सीजन, कोई भी सीजन में आइए, বিনয় জি একদম बढ़िया সার্ভিস দেंगे सबको। হয়তো অ্যাকচুয়ালি আমরা কোনো প্রবলেম এখানে কিছু ফেস করিনি, এনাদের হসপিটালিটি যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর। তাই আর কি সকালবেলা এক চক্কর ঘুরে এসেছি, কিন্তু ওয়েদার খারাপ হওয়ার জন্য ভিউ কিছু পাচ্ছি না। আর আপনাদের তো আগেই বলেছি এখানে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, কিন্তু চলাফেরার পথে কোনো সমস্যা নেই, চলাফেরা আরামসে করা যেতে পারে। কিন্তু এখন অপেক্ষায় রয়েছি যে যদি আকাশটা পরিষ্কার হয়, কাল পর্যন্ত রয়েছে এখানে, যদি তার মধ্যে আকাশটা পরিষ্কার হয় তাহলে একটুখানি কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাবো। সঙ্গে থাকুন, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আজকে সাইট সিন যেগুলো করার সেগুলো তো আগেই ব্রিফ করেছি, সেগুলো উদ্দেশ্যে আপনাদের দেখাতে থাকবো আমাদের যাত্রাপথে। क्या बोलोगे, क्या बोलोगे, बोलो कुछ, इसको पकड़ोगे? हंसी। अच्छा टाटा टाटा। সকাল 9:35 আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি এখানকার সাইট সিন করতে। অলরেডি চলতে শুরু করে দিয়েছি গাড়িতে। আমাদের যে গাড়ি চালাচ্ছেন सुदान तमांग जी, थोड़ा बोल दीजिए आज हम लोग कहाँ जाएंगे? आज हम लोग साइट सीन जाएंगे, लामाटा, तीनचूले, अच्छा, और तिरबिरी व्यू पॉइंट, और ऑर्किड गार्डन जाएंगे हम लोग। ऑर्किड गार्डन जाएंगे और तीस्ता क्या जाएंगे? तीस्ता रिवर जाएंगे ना। अच्छा, সেই দিন আমাদের প্রথম সাইট সিন ছিল লামাহাটা ইকো পার্ক। দাওয়াইপানি থেকে পেশক রোড হয়ে লামাহাটা ইকো পার্কের দূরত্ব 7 কিলোমিটার। সেই দিন দাওয়াইপানি থেকে সাইট সিনের জন্য রিজার্ভ গাড়ির ভাড়া বাবদ দিতে হয়েছিল 2500 টাকা। এখন আমরা চলেছি 6 মাইল বাজারের মধ্যে দিয়ে। ওয়েদার একই রকম, কিন্তু মাঝে মাঝে একটু রোদের ছটা দেখা যাচ্ছে, একটু সূর্যের আলো দেখা যাচ্ছে। সকাল 10:02 আমরা এখন এসে পৌঁছালাম লামাহাটা ইকো পার্কে। রাস্তা খুব সুন্দর ছিল, দাওয়াইপানির রাস্তা যেটুকু খারাপ ছিল সেটুকুই খারাপ, বাকি যে লামাহাটা আসার যে রাস্তা মার্কেটের মধ্যে খুবই সুন্দর ছিল। আর এখন আমরা লামাহাটায় ঘুরবো, চেষ্টা করব যে উপরের যে লেকটা, যেটার জন্য লামাহাটা খুব বিখ্যাত, সেই লেকটা দেখার, সেই লেকটার পথে যাওয়ার। সেটা অনেকটা চড়াই পথ, প্রায় 1 ঘন্টা মতো। আমাদের যে ড্রাইভার যিনি সুদানজি, উনি বললেন প্রায় 1 ঘন্টার মতো রাস্তা, তবু আমরা চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকুন। একটি ছোট পাহাড়ি গ্রাম লামাহাটা
তারই মধ্যে অবস্থিত এই লামাহাটা ইকো পার্ক, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 6800 ফিট। দার্জিলিং থেকে লামাহাটা ইকো পার্কের দূরত্ব 23 কিলোমিটার। এই জায়গাটি নামের বানানে লামা হাট্টা লেখা হলেও এখানকার স্থানীয় মানুষের কাছে জায়গাটির নাম লামাহাটা। লামা অর্থাৎ বৌদ্ধ লামা ও হাটা শব্দের অর্থ হলো থাকার ঘর, অর্থাৎ এই লামাহাটা নামের অর্থ হলো বৌদ্ধ লামার থাকার ঘর। তবে এই পাইনের জঙ্গল ছাড়াও লামাহাটা ইকো পার্কের আরেকটি অন্যতম আকর্ষণ হলো এই পাহাড়েরই সবথেকে উপরে অবস্থিত একটি ছোট্ট হ্রদ, যার স্থানীয় নাম জোরপোখরি। একটা ওয়াচ টাওয়ার আছে, বড় মতো একটা ওয়াচ টাওয়ার, সেটা আপনাদের দেখিয়েছি। তার নিচে একটা বোর্ডে লেখা ছিল মোটামুটি 730 মিটার এখান থেকে হচ্ছে ওপরে যে ঝিলটা আছে, যে লেকটা আছে, তো তার উদ্দেশ্যেই উঠছি। মোটামুটি চড়াই রাস্তা, চড়াই উতরাই রয়েছে। তো শুরু করেছি 10টা 15 থেকে। এবার টাইমটা হচ্ছে ভিডিও করতে করতে, ফটো করতে করতে যেটুকু টাইম যায় সেটা নিয়েই হেঁটে উঠছি ওপরে। বাবা মা উঠতে পারবে না বলে বাবা মাকে বললাম যে নিচেই থাকতে, কারণ রাস্তা বেশ চড়াই আছে, পাথরের রাস্তা, উঠতেও সমস্যা হবে এবং নামতেও সমস্যা হবে, স্টেপ ঠিকমতো পড়বে না বলে। তা আমি নিজেই একা একা হেঁটে চলেছি। 10টা 15 থেকে শুরু করেছি, কতক্ষণে গিয়ে পৌঁছাই দেখি। অসাধারণ সুন্দর জায়গা, অসাধারণ সুন্দর পাইনের জঙ্গল। প্রচুর ট্যুরিস্ট এখানে রয়েছে, প্রচুর লোক এখানে ঘুরতে এসছে। এবং এমনি নর্থ বেঙ্গলে এখন পিক সিজন, অ্যাকচুয়ালি পাহাড়ের এখন পিক সিজন, তার জন্য। তো 730 মিটার, কতক্ষণে গিয়ে পৌঁছতে পারি দেখা যাক, আপনারা সঙ্গে থাকুন। এই লামাহাটা ইকো পার্কের বিশাল পাইনের জঙ্গল ও বিভিন্ন ধরনের অসাধারণ ফুলের সম্ভার দেখে সেই দিন মন সত্যি ভরে গিয়েছিল। দেখুন, সকাল থেকে মেঘ বলছিলাম, ভালো রোদ উঠেছে পিছনে দেখুন। ফিঙ্গার ক্রসড, দেখা যাক যদি মেঘ কেটে গিয়ে যদি রোদ বেরোয় তাহলে কাঞ্চনজঙ্ঘা ভিউটা অন্তত এখান থেকে দেখে যেতে পারবো। দার্জিলিং থেকে তো কাঞ্চনজঙ্ঘা ভিউ আগেও দেখেছি, সেটাও অসাধারণই সুন্দর। সান্দাকফু গেছিলাম একবার, তখনও মেঘের ঘনঘটাই ছিল, তেমনভাবে দেখতে পাইনি। অল্প জাস্ট ওপরে কিছুটা পোর্শন দেখতে পেয়েছিলাম সেই মুহূর্তে। কাঞ্চনজঙ্ঘার কিছুটা ওপরে পোর্শন দেখতে পেয়েছিলাম, সঙ্গে মাউন্ট এভারেস্টেরও কিছুটা পোর্শন দেখতে পেয়েছিলাম, কিন্তু পুরোটা নয়। যেটা স্লিপিং বুদ্ধা বলে সান্দাকফু থেকে, সেটা পুরোটা দেখতে পাইনি। দাওয়াই পানি থেকে দেখার ইচ্ছা ছিল, কিন্তু এখনও পর্যন্ত সেই শখ পূরণ হয়নি। দেখা যাক, যদি আজকে রোদ বেরোয়, মেঘ কেটে গিয়ে আকাশ যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে আশা করি আমরা দেখতে পাবো দাওয়াই পানি থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। এখন বাজে হচ্ছে 10টা 40, অলরেডি 25 মিনিট কিন্তু পথ অতিক্রম করে চলে এসেছি। আর বেশি দূর নেই। একজন ওপর থেকে নামছিলেন, তাকে জিজ্ঞেস করলাম যে আর কতটা আছে দাদা, বললো যে বেশিক্ষণ নেই, অলমোস্ট চলেই এসছেন। তবে যত উপরে চড়াই করছি, যত উঠছি, তত কিন্তু রাস্তা কিন্তু অনেকটা চড়া হয়ে যাচ্ছে এবং রাস্তা একটু পিচ্ছলও আছে। ফলে যারা আসবেন তাদের জন্য জুতোর সোল একটু ভালো থাকে, কারণ এখানে জায়গাটা একটু স্যাঁতস্যাঁতে, সূর্যের আলো খুব একটা ভালোভাবে ঢোকে না এবং শ্যাওলা আছে রাস্তায় পাথরে, একটু স্যাঁতস্যাঁতে বলে ভালো বিটের জুতো প্রয়োজন হবে। তো অলমোস্ট চলে এসেছি, আর একটুখানি উঠলেই আশা করি পৌঁছে যাবো।
দুটি ছোট ছোট জলাশয় আগে পিছে সংযুক্ত হয়ে অবস্থিত হওয়ার কারণেই এই হ্রদটির এমন নাম। সকাল 10:42 অবশেষে এসে পৌঁছালাম লামাহাটা ইকো পার্কের ভিতরে যে লেক রয়েছে সেই লেকে। এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই লেক, অসাধারণ সুন্দর জায়গা, চারিপাশে পাইনের জঙ্গল, পাইনের গাছ, তার মাঝখানে এই ছোট্ট লেকটি। আর এখানে জায়গায় জায়গায় ডাস্টবিনও রয়েছে, যে কোনো মানুষ যদি কোনো কিছু খেয়ে যদি তার র্যাপার্স বা বোতল যদি ফেলতে চায় তাহলে ডাস্টবিন রয়েছে, এবং ডাস্টবিন অবশ্যই ব্যবহার করবেন। এত সুন্দর জায়গাকে কখনো নোংরা রাখবেন না। আমি আশা করি আমার যে দর্শক বা আরও যারা রয়েছেন তারা অবশ্যই এই ধরনের জায়গা বা যে কোনো জায়গা, প্রকৃতির যে কোনো জায়গাকে কখনো অসম্মান করবেন না বা নোংরা করবেন না। আর এই লেকে এই 2-5 মিনিট এখানে ঘুরবো, তারপর নিচে চলে যাব আমাদের পরবর্তী যে গন্তব্যগুলো রয়েছে সেগুলো দেখার উদ্দেশ্যে। আমার বাবা মা নিচেই আছে, আগেই আপনাদের বলেছি যে এতটা পথ, এরকম চড়াই উতরাই পথ এবং পিচ্ছিল পথ বাবা মা ক্রস করতে পারবে না, ফলে আমি একাই এসেছি। তো আপনাদের দেখিয়ে নিচে নেমে যাব এবং বেরিয়ে যাব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন আপনারা। এগারোটা বেজে 25 মিনিট আমরা লামাহাটা থেকে বেরালাম। এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে কাঁপে তিস্তা রিভার ভিউ পয়েন্ট, সেখানে আমাদের নেক্সট গন্তব্য। লামাহাটা ইকো পার্ক থেকে পেশক রোড হয়ে ত্রিবেণী ভিউ পয়েন্ট বা তিস্তা রিভার ভিউ পয়েন্টের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। সেই দিন আমাদের লামাহাটা ইকো পার্ক থেকে ত্রিবেণী ভিউ পয়েন্ট পৌঁছতে সময় লেগেছিল 25 মিনিট। এগারোটা বেজে 50 মিনিট আমরা এসে পৌঁছালাম তিস্তা ভিউ পয়েন্টে, মানে যেটাকে বলা হয় হচ্ছে ত্রিবেণী ভিউ পয়েন্ট, তিস্তা ত্রিবেণী ভিউ পয়েন্ট। অ্যাকচুয়ালি আগের ভিডিওতে আমি বলেছি যে আমরা তিস্তা ত্রিবেণীতে যাব, কিন্তু অ্যাকচুয়ালি এটা ত্রিবেণী নয়, এটা হচ্ছে ত্রিবেণী ভিউ পয়েন্ট, তিস্তা রিভারের ভিউ পয়েন্ট। তো খুব তাড়াতাড়ি এসে পৌঁছলাম, রাস্তাটা অসাধারণ ছিল। তো এখন আমরা পৌঁছচ্ছি তিস্তা ভিউ পয়েন্টে। বলছে মাংকি আছে নাকি? ওই তো, ওই যে, ওহো প্রচুর বাঁদর এই জায়গায়, প্রচুর মাংকি রয়েছে। এই ত্রিবেণী কথার অর্থ হল 3 নদীর মিলনস্থান। পশ্চিম সিকিম থেকে আসা রঙ্গিত নদী ও উত্তর সিকিম থেকে আসা তিস্তা নদী এই জায়গাতে এসেই মিশেছে এবং পরে তিস্তা নাম নিয়েই পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছে। এই ত্রিবেণী কিন্তু রিভার রাফটিং ও ক্যাম্পিংয়ের জন্য খুবই জনপ্রিয় একটি স্থান। ত্রিবেণী ভিউ পয়েন্টের সামনেই রয়েছে এমনই বেশ কয়েকটি খাবারের স্টল।
8:40 আমরা তিস্তা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে মানে ত্রিবেণী ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে তিনচুলে। নেক্সট যাएंगे তিনচুলে আমাদের নেক্সট গন্তব্য, এবং সেখান থেকে আমরা যাবো হচ্ছে তাকদা অর্কিড যে স্যাংচুয়ারি আছে সেখানে যাব। তো আমাদের নেক্সট গন্তব্য এখন তিনচুলে, আপনারা সঙ্গে থাকুন। সেই দিন ত্রিবেণী ভিউ পয়েন্ট থেকে ফিরতি পথে পেশক রোড হয়ে এবং লোকচু হয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম তিনচুলেতে অবস্থিত পেশক টি গার্ডেন দেখতে। সেই দিন আকাশ পরিষ্কার না থাকলেও তিনচুলে যাওয়ার রাস্তার দুধারের দৃশ্য সত্যি আমাদের মন ছুঁয়ে গিয়েছিল। সকাল 1:05 আমরা তিস্তা ভিউ পয়েন্ট হয়ে এখন এসে পৌঁছলাম তিনচুলে। এখানে শুনছিলাম যে চা বাগান আছে, সুন্দর টি স্টেট আছে, ওইটাই দেখবো এবার। প্রচণ্ড হাওয়া বইছে আর মেঘাচ্ছন্ন আকাশ পুরো, হয়তো বৃষ্টি হতে পারে একটু পরে। এখানে আসার আগে ইন্টারনেটে দেখেছি পেশক টি গার্ডেনের এই ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অসম্ভব সুন্দর, কিন্তু সেদিন আমাদের ভাগ্য খারাপ থাকাতে সেই দৃশ্য সামনাসামনি উপলব্ধি করার সুযোগ হলো না। তিনচুলের টি গার্ডেন যত সম্ভব ম্যাপ দেখে যেটুকু মনে হলো জায়গাটার নাম হচ্ছে পেশক টি গার্ডেন। তো অ্যাকচুয়ালি এর যে নিচের যে অংশটা রয়েছে সেই অংশটা দেখে মনে হলো যে জায়গাটা খুব একটা সুন্দর নয়। চা গাছের যে বাগানটা সেটা খুব একটাভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নয়, ঘাস হয়ে রয়েছে, জঙ্গল হয়ে রয়েছে। কিন্তু একটুখানি চড়াই, একটুখানি উঠেই যে জায়গাটা এলো সেই জায়গাটা খুব সুন্দর, এবং এখান থেকে যে পিছনের যে ভিউটা, যে পাহাড়ের যে পিছনের ভিউটা, এটা খুব অসাধারণ একটা ভিউ। এখান থেকে জায়গাটা খুব সুন্দর লাগছে, নিচ থেকে খুব একটা ভালো লাগছিল না। নিচ থেকে যতক্ষণ দেখছিলাম ততক্ষণ মনে হচ্ছিলো যে জায়গাটা আসার কোনো মানেই নেই, কিন্তু এই মুহূর্তে এই জায়গাটা এসে একটুখানি ওপরে উঠে যে জায়গাটা এলাম, এই জায়গাটা বেশ সুন্দর লাগছে। এবং আপনাদের যে সামনের যে ভিউটা, যে পাহাড়ের পুরো যে ভাস্ট একটা ভিউ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের দেখাচ্ছি। আর এখানে হর্স রাইডিংও রয়েছে দেখলাম, আপনারা চাইলে সেটা আপনার ঘোড়ার পিঠে চড়ে চা বাগানটা ঘুরে দেখতে পারেন বা ফটো তুলতে পারেন। আর নিচে কয়েকটা ছোটোখাটো দোকান রয়েছে চাটা, টি, স্ন্যাক্স এসবের জন্য। এখান থেকে ভিউটা খুব সুন্দর, যতবার ভিউটা দেখছি ততবারই ভালো লাগছে। একটা বেজে 35 আমরা তিনচুলে টি স্টেট দেখে বেরিয়ে এখন যাচ্ছি আজকের আমাদের লাস্ট যে গন্তব্য, সেটা হচ্ছে তাকদা অর্কিড স্যাংচুয়ারি। তার উদ্দেশ্যে যাচ্ছি এবং সেখান থেকে আমরা অর্কিড স্যাংচুয়ারি দর্শনের পর আমরা বেরিয়ে যাব আমাদের যে দাওয়াইপানি হোমস্টে তার উদ্দেশ্যে। সেই দিন পেশক টি গার্ডেন দেখার পর আমাদের শেষ গন্তব্য ছিল তাকদা অর্কিড সেন্টার। পেশক টি গার্ডেন থেকে যার দূরত্ব প্রায় 6.5 কিলোমিটার। 19 শতকে এই তাকদা ছিল ব্রিটিশ ক্যান্টনমেন্ট, এবং সেই সময় অনেক ব্রিটিশ অফিসারদের খুবই প্রিয় থাকার জায়গা ছিল এই তাকদা, যার ফলে এখানে দেখা যায় ব্রিটিশদের তৈরি বেশ কয়েকটি বাংলো এবং কটেজ।
2:05 আমরা এসে পৌঁছালাম তাকদা অর্কিড হাউসে। সেই দিন তাকদা অর্কিড সেন্টারে প্রবেশ করতে আমাদের টিকিট কাটতে হয়েছিল 20 টাকা করে প্রত্যেক জনের। শোনা যায় ব্রিটিশ শাসনকালে এই স্থানটি ব্রিটিশদের জমায়েত ক্ষেত্র ছিল। দেশ স্বাধীন হওয়ার পর 1990 নাগাদ এখানে গড়ে তোলা হয় এই অর্কিড রিসার্চ সেন্টারটি। দার্জিলিং থেকে প্রায় 31 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই তাকদা অর্কিড সেন্টারে বিভিন্ন ধরনের অর্কিডের পাশাপাশি রয়েছে বিভিন্ন প্রজাতির গাছের সমারোহ, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফুল, ক্যাকটাস ও ঔষধি গুণসম্পন্ন গাছ। এই জায়গাটা অ্যাকচুয়ালি বোটানি স্টুডেন্টদের জন্য খুব আদর্শ জায়গা। যারা ইন্টারেস্টেড গাছপালা নিয়ে, খুব বিভিন্ন ধরনের গাছের সমারোহ ভালো লাগে, তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এটার নাম তাকদা অর্কিড স্যাংচুয়ারি। এখানে কিন্তু শুধু অর্কিড আছে সেরকম নয়, এখানে বিভিন্ন ধরনের গাছ, অন্যান্য অনেক প্রজাতির গাছ রয়েছে। যারা ইন্টারেস্টেড, যাদের দেখতে ভালো লাগে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব সুন্দর জায়গা। সেই দিন তাকদা অর্কিড সেন্টার দেখার পর আমরা ফিরে গিয়েছিলাম আমাদের দাওয়াই পানি হোমস্টেতে। আজকের পর্বের ভিডিও এই পর্যন্ত। আজকের পর্বের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন ও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে এর পরের পর্বের ভিডিওতে।